নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির জেরে দীর্ঘ 1 বছর আলাদা থাকার পর বিক্ষোভ, অবরোধ ও ভাঙচুর, ধাওয়া পাল্টা ধাওয়ার পরও এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি তাই। আক্রমণাত্মক ভঙ্গিতে যে ছেলেটিকে দেখা যাচ্ছে তার নাম সানাফ। বাসার 6 তলার ভাড়াটিয়া তিনি। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিও ক্লিপের সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন, এখন দেখাবো বিস্তারিত। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্ক্রিনে আপনারা ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশ প্রথম দেখেছেন। তিনি বলতেছে, আমার বউ, আমার বউ, আমার বউ। কেন এই ছেলেটি কান্নাকাটি করে একথা বলতেছে? দর্শক, আজকের এই চাঞ্চল্যকর তথ্য এই ভিডিওতে জানাবো। দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি কন্টিনিউ করতে, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক, এই ছেলেটি বারবার করে বলতেছে সাধারণ জনগণের কাছে, পাবলিকের কাছে এবং পুলিশ প্রশাসনের কাছে তিনি বলতেছে যে এই আমার বউ, আমার বউ। কেন এই কথাগুলো বলতেছে? দর্শক, এই ছেলেটির বউ গত 1 বছর ধরে তাদের ভিতরে একটি ভুল বোঝাবুঝির কারণে ছেলে তার বাপের বাড়ি থাকে, মেয়ে তার বাপের বাড়ি থাকে এবং তাদের 2টা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ছেলে এবং স্বামী স্ত্রীর মধ্যে যে একটা ভুল বোঝাবুঝি এবং একটি ঝগড়া বিবাদ হয়েছিল, তার কিছুদিন পরে এই ছেলে আর মেয়ে একসঙ্গে তারা কথাবার্তা বলে মিলমিশ করছে এবং ফ্যামিলিগত সুন্দরভাবে একটা পরিচালনা করার মতো একটা পরিবেশ তৈরি করে নিয়েছে। ঠিক সেই মুহূর্তেই এই ছেলে দেখে তার বউ একটি ছেলের সাথে বাইরে ঘুরতে এসেছে অথবা কোনো কাজে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে তাকে দেখতে পেয়ে রাস্তার ভিতরে ওই বউর হাত ধরে টানাটানি করে স্থানীয় কিছু জনসাধারণ সেখানে গোলমাল লাগাই দেয়। তখন এই ছেলেকে হয়তো এক পর্যায়ে মারধর করতে গেছিল, তখন সে বলে এ আমার বউ, এটা আমার বউ। দর্শক, আমি এই চাঞ্চল্যকর তথ্য এই ভিডিওতে জানাবো এবং এই ভিডিওটি আপনারা দেখবেন। আমি বেশি কথা বলবো না, চলুন সেই ভিডিও ক্লিপটা দেখি, তারপরে ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন। এ যেন বউ নিয়ে রীতিমতো যুদ্ধ লেগে গেছে 2 পুরুষের মাঝে এবং তা দেখতে ভিড় জমে যায় ওইখানের সাধারণ জনগণ। গেল বৃহস্পতিবার দুপুরে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে। একটি ছেলে একটি মেয়ের হাত ধরে টানাটানি করছে, 2-1 জন ছেলেটিকে বাধা দিচ্ছে। অনাকাঙ্ক্ষিত ঘটনাটি থামাতে আইনজীবী সমিতির সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন তাদের ডেকে তার চেম্বারে নিয়ে যান এবং স্বামী স্ত্রী জেনে তাদেরকে বাড়িতে গিয়ে ঝামেলা নিরসন করতে বলেন। একটা লোক আমাদের মোহরি তার বউ আর কি, পরে আমরা তাকে আমি মানে জিজ্ঞাসা করে জানতে পারছি তার বউ বিবাহিত স্ত্রী। বউ স্বীকার পাইছে যে আমার স্বামী নিন্দিনী ঘটনা এরকম আর যেন না হয়, তারা যদি একসাথে স্বামী স্ত্রী থাকে না তাদের মতো চলে যাবে, এলে যে ভালো পাই নয়। 1 বছর আগে দাম্পত্য কলহের কারণে রাগ করে বাবা মায়ের কাছে চলে যান লিটনের স্ত্রী ফাতেমা আক্তার মুন্নি। এরপর তাকে বারবার ফিরে আসতে বললেও না ফিরে আসায় ক্ষিপ্ত হয়ে মুন্নি ও তার বাবা মা ভাইয়ের নামে আদালতে মামলা করেন লিটন। ঘটনাটি যখন আদালতে গড়ায় এবং ঠিক তখনই মামলায় আদালতে হাজির হতে আসলে স্ত্রীকে দেখে আবেগ আপ্লুত হয়ে তাকে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য হাত ধরে টানাটানি করেন তার স্বামী। পরে বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাতে দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের হাওলাদার বাড়িতে বসে পরিবারের মতে মীমাংসা হয়। শুক্রবার বিকালে শ্বশুরবাড়ি থেকে স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নে নিজ বাড়ি সৃষ্টি ছিল। পরে সে রাগের বশত তার মামার বাড়ি গেছে। রাগের বশত যাওয়ার পর তাদের আমার শ্বশুর শাশুড়ির কাছে বলছি, তারা নিয়ে আসে না। বারবার তার গেটে যাওয়ার পর তারা নিয়ে আসে না। আমি ভুলবশত কারণে আবার একটা মামলা করছি। মামলা করার পর কোর্টে সে হাজির হইতে আসছে।
হাজির হওয়ার পর আমার স্ত্রী যখন আমি চোখে দেখছি তখন আর আমার মানে রাগ ধরে রাখতে পারি না, কিন্তু আমার স্ত্রীকে নেওয়ার জন্য আমার বাড়িতে আমি উচ্ছ্বাস হয়ে গেছি। কিন্তু আমার স্ত্রী আমি টানা হেঁচড়া করি, তারপর আমার স্ত্রীকে নিয়ে গেছি। সামনের দিনে সুন্দরভাবে একত্রে জীবনযাপনের জন্য প্রত্যয় ব্যক্ত করেন এই দম্পতি। হাজির হইতে আসছিলাম কালকে, তো পরবর্তীতে মানে সে আমাকে টানা হেঁচড়া করছিল মানে বাড়িতে নেওয়ার জন্য। তো আমি আসলে একটু ভয় পেয়ে গেছিলাম যে আসলে আমার নামে যেহেতু মামলা, হয়তো বা আমাকে মনে হয় পুলিশে ধরে দিব এই জন্য। তো পরবর্তীতে আসলে এটা দিচ্ছে। এখন আমরা ছেলে মেয়ে নিয়ে ভালো আছি, আমাদের থেকে গর্ব। এবং আমাদের 2টা বাচ্চা আছে, আমার শ্বশুর শাশুড়ি এবং আরো 2জন লোক এবং আমাদের কিছু লোক সবাই মিলে আমাদেরকে মীমাংসা করে দিচ্ছে। আমরা এখন সুখী আছি, এখন বর্তমানে আমরা সংসার করতে আছি, একাত্রেই আছি এবং আল্লাহর রহমতে আমরা সারা জীবন ধরে একাত্রেই থাকতে পারি। সকলের কাছে দোয়া আছে। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন। বিক্ষোভ, অবরোধ ও ভাঙচুর, ধাওয়া পাল্টা ধাওয়ার পরও এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি। তাই এভাবেই কান্নায় ভেঙে পড়েন টাঙ্গাইলের ভুয়াপুরের শমশের ফকির ডিগ্রি কলেজের 22 শিক্ষার্থীর অনেকে। আমরা পরীক্ষা দিয়ে যাই, আমাদের সাথে কেউ না, আমরা স্টুডেন্ট। কলেজ থেকে 8,000 টাকা চাইছিল, আমি মারে নিয়ে আসছিলাম, কলেজে পারবে না তারা। আমরা 4,000 টাকা ছিলাম, তারা নেবে না। পরে আমরা যে স্যারের কাছে পড়ছি, লোকমান স্যার, তার সাথে পরামর্শ নিলাম। আমি আমার বাবা জাহের বললাম, স্যার আমরা তো আর্থিক অবস্থা খুবই খারাপ, স্যার আমাদের ফর্ম ফিল আপ করে দেন। শিক্ষার্থীদের অভিযোগ, ফর্ম পূরণের জন্য কলেজ কর্তৃপক্ষের কাছে 8,000 টাকা না দিয়ে বাংলা প্রভাষক লোকমান হোসেনকে দেয় প্রতারণার শিকার তারা। আজকে পরীক্ষা, কালকে আমাদের বলছে যে অ্যাডমিট দিবে, কিন্তু আজকে আমাদের অ্যাডমিট দেয় না। বোর্ড ফি হচ্ছে 2700 টাকা, আমাদের কাছে অধিক টাকা চাইছে, আমরা দেই নাই। যে আমাদের তার জন্য এই যে অ্যাডমিট দিল না। আমরা প্রিন্সিপাল অল সাবজেক্টে পাস করার পরেও টেস্টে কেন আমাদেরকে প্রিন্সিপাল বললো না যে তোমরা ফর্ম ফিল আপ করতেছো না কেন? আমাদের 2টা বছর নষ্ট করে দিল। আমরা যে পরীক্ষা দিতে পারতেছি না, তার জন্য যে আমাদের অনিশ্চিত ভবিষ্যৎ, তার দায়ভার কে নিবে? আমাদের কলেজ কর্তৃপক্ষ নিবে, টিউনর সাহেব নিবে, না কে নিবে আমাদের মানে এই অনিশ্চিত ভবিষ্যতের দায়ভার? কলেজ শিক্ষকদের দ্বন্দ্বের কারণে কোনো শিক্ষার্থীদের সাথেই যোগাযোগ করেনি পরীক্ষা কমিটি। জালিয়াতি ও অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগের বিষয়েও নেই কোনো সদুত্তর। বোর্ডে ফিস আছে 2200-2300, সাথে আবার কিছু ওই কেন্দ্র পরিচালনা করার জন্য কিছু আমরা আনুষঙ্গিক টাকা পয়সা নিই। কেন্দ্র পরিচালনা করার ফিস তো যখন ফর্ম ফিল আপ করে ওখানেই ধরা থাকে, আপনি সেটা কেন অতিরিক্ত নিলেন? ঘটনা হচ্ছে কি, এখানে যে ফর্ম ফিল আপ হচ্ছে না বা আমরা পাচ্ছি না, হচ্ছে না, কিন্তু এরপরে তারা যে আমাদের কাছে যোগাযোগ করতেছে না, তা আমরাও তাদের যোগাযোগ করে পাইতেছি না, কিন্তু তাদের সব নাম্বার, মোবাইল নাম্বার আমার কাছে নাই। এদিকে শিক্ষক লোকমান হোসেনের দাবি, ফর্ম পূরণের সব প্রক্রিয়াই ঠিক ছিল, বাতিল হয়েছে কলেজ কর্তৃপক্ষের কারণে। ফর্ম পূরণ হয়েছে, সমস্ত কিছু ক্লিয়ার আছে, এগুলা ডকুমেন্টগুলো আমি এখান থেকে মানে অন্য একটা মাধ্যমে প্রিন্ট করে নিয়ে আসছে। অতিরিক্ত টাকা চাইছে, কলেজ থেকে চাইছে, সেটা ব্যাপারে তো আমার বলতে পারবো না, ব্যাপারে আমি অবগত না। মানে আমি কোনো টাকা পয়সা চাই না তাদের কাছে, আমি টাকা পয়সা আমি যারা অথরাইজ না। এই ঘটনায় উত্তেজনার সৃষ্টি হলে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্য। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। ইউনো মহোদয় আছেন, আমরাও শুনেছি। তো আমি চাচ্ছি যে প্রকৃত যারা যদি কেউ অনৈতিক কাজ করে থাকে তাদেরকে আইনের আওতায় যে আনার দরকার বা আনবো, যদি কেউ রিটেন দেয় আমি আইনের আওতায় আনতে চাই। এখানে 22 জন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কর্তৃপক্ষের অগোচরে এবং অবৈধভাবে পূরণ করা হয়েছে। বিষয়টাই কর্তৃপক্ষ জানার পরে লিখিতভাবে আমাদেরকে জানায় যে 22 জন পরীক্ষার্থীর প্রবেশপত্র বাতিল করা হয়েছে। তৎপরিক্ষিতে এই 22 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না। আর এখানে শিক্ষার্থীরা যে অভিযোগ করছে সেই অভিযোগগুলো খতিয়ে দেখা হবে এবং সত্যতা পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষ ব্যবস্থায় শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি অভিভাবক ও এলাকাবাসী। 2 বছর বাড়িওয়ালার সাথে থেকে 2 বছর ভাড়া না দিয়ে 2 বছর কামকাজ দিয়ে বাড়িওয়ালার সাথে যুক্তি পরামর্শ করে এখন তাকে যৌন হয়রানির মামলা এবং ধর্ষণ মামলা দিয়ে বাড়িওয়ালাকে ব্রেক করে দিয়েছে টাকা পয়সা না দিয়ে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আপনাদের সাথে আরো এমন একটি ভিডিও শেয়ার করব, আপনারা শুনলে এবং দেখলে অবাক হয়ে যাবেন যে মানুষ কতটা নির্দয় হলে এ ধরনের কাজ করতে পারে, মানুষ কত মানে চালাক হলে এ ধরনের কাজ করতে পারে, একজন মানুষ ফাঁসিয়ে দিতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, একজন বাড়িওয়ালার কাছে অসহায় হয়ে
প্রায় 1 থেকে 1.5 বছরের মতো 2 বছরের মতো কম ভাড়া আজ দিক কাল দিক এভাবে বাড়াইতে বাড়াইতে প্রায় 1.5 বছরে ভাড়া বাড়িয়ে দিয়েছে। না দিয়ে এখন সেই বাড়িওয়ালার উপরে মামলা সৃষ্টি করেছে, সে নাকি তাকে প্রতি রাতে ধর্ষণ করত, ধর্ষণ করে তার বাড়ির টাকা ভাড়ার টাকা ওসিল করত। দর্শক, এই যে এক চাঞ্চল্যকর তথ্য, এই ধরনের যে ঘটনা, আপনারা এই ভিডিওটি না দেখলে দর্শক আপনারা বুঝতেই পারবেন না যে এই মহিলাটা এমন কিছু করতে পারে, এই মহিলাটা এমন কিছু বলতে পারে। দর্শক, ইনাকে দেখলে একবারেই একদম হুজুরের মতো মনে হয়, একজনের মনে করেন এই মক্কা থেকে গুলিস্তানের থেকে হজ করে আসছে এরকমের। তো চলুন এই সাদা সিধা ব্যক্তির এই অপকর্মটা এবং অপকর্মর যে কিভাবে রহস্য হয়েছিল, বাড়িওয়ালার সাথে কি হয়েছিল, এখন কেন সেই বাড়িওয়ালাতে মামলা নিয়ে লড়াই করতেছে, চলুন আমরা সেই চাঞ্চল্যকর তথ্যর সেই ভিডিওটি দেখি। ভিডিওটির শেষে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, অবশ্যই আপনারা সাথে থাকবেন। আক্রমণাত্মক ভঙ্গিতে যে ছেলেটিকে দেখা যাচ্ছে তার নাম সানাফ। বাসার 6 তলার ভাড়াটিয়া তিনি। 2 বছরের ভাড়াটিয়া জীবনের অর্ধেক সময় ভাড়া না দিলেও আচরণে যেন বাড়িওয়ালার ভাব। ঘটনাটি রাজধানীর পুরান ঢাকার পোস্তা এলাকার। 2 বছরের চুক্তিতে বাসা নিলেও নিয়মিত ভাড়া পরিশোধ করেননি ভাড়াটিয়া জান্নাতুল ফেরদৌস অ্যানি। এই কারণে গেল বছরের 4 নভেম্বর তাকে বাসা ছাড়ার নোটিশ দেয় বাড়ির মালিক। এরপরই বাধে যত বিপত্তি। বাড়ি না ছেড়ে মালিকের বিরুদ্ধে মামলা করেন অ্যানি। এতে ধর্ষণের পাশাপাশি শিশু নির্যাতনের অভিযোগ করেন তিনি। বাড়ির মালিকের স্ত্রী এবং দারোয়ানকেও মামলার আসামি করা হয়। আমাদের হুমকিও দেওয়া হয়েছে। আমরা বাসায় যখন ছিলাম না, আমরা তো তখন বাইরে ছিলাম, ঢাকার বাইরে চলে গেছিলাম। তো আমার শাশুড়ি আর আমার ননদ আমার বাসায় ছিল, এদের হুমকি দিছে যে এদের মাইরা ফেলবে। কি অন্যায় করছি উনারে ভাড়া দিছি, এটি অন্যায়। উনি এখনো এই বুড়া বসে আমার নামে জায়গায় জিডি করে আসে। অন্য ভাড়াটিয়ারাও দোষারোপ করেন অ্যানিকে। আর বাড়ির মালিক সজীবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ স্বার্থ সিদ্ধির পায়তারা হিসেবে দেখছেন এলাকাবাসী। তার সাথে প্রেম করে কিভাবে 3টা বাচ্চার মাসে, তার 3টা বাচ্চা অলরেডি আছে, তা কিভাবে তার সাথে সে প্রেম করে? একটা থাকলেই তো সেখানে অনেক কিছু করা যায় না, সেখানে 2টা ওয়াইফ তার অলরেডি আছে। এটা জানার পর আমি ভুল করলে এটা আমি মনে করবো যেটা আমার ভুল। তবে অ্যানির দাবি বিয়ের প্রলোভনে দীর্ঘদিন ধরে তাকে ধর্ষণ করেছে বাড়িওয়ালা। আর হাতে টাকা না থাকায় বাসা ভাড়া দিতে পারছেন না বলেও স্বীকার করেন তিনি। ফিজিক্যাল সম্পর্ক করতে চেয়েছিল, তখন আমি না বলছি। না বলার পরে উনি আমাকে বিয়ের কথা বলছে যে বিয়ে করবে শরীয়ত মোতাবেক বিয়ে করবে। যাই হোক, ওনার বন্ধু আছে, বানায় নিয়ে আসছে না কি করে নিয়ে আসছে আমি জানি না। আমিও দীর্ঘ বিশ্বাস করলাম। তারপর আমি বলছি যে কাগজ কলমের কথা, তো তখন বলছে যে সপ্তাহখানেক পরে গিয়ে কোর্ট ম্যারেজ করবে। আমি 2টা ফ্ল্যাট চাইতেছে, আমি মিডিয়ার সামনে বলতেছে কোনো ওনার ফ্ল্যাট দরকার নেই, যা বিচার হবে সেটা আইন করবে। ঠিক আছে, আদালতের কাছে গেছে, ওইটা কোর্ট করবে যা বিচার করে। বিষয়টি অবগত চকবাজার থানা পুলিশ। ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভাড়া দিয়ে তাড়ানোর দায়িত্ব তাদের নয়। আর ধর্ষণের বিষয়ে ভিকটিম সাপোর্ট সেন্টার ভালো বলতে পারবে। এটা আসলে হচ্ছে কি, এটা এখন চলে গেছে আপনার যে ভিকটিম সাপোর্ট সেন্টার। আপনি ওখানে গিয়ে কথা বললে ওরা বলতে পারবে। এই ধারের মধ্যে অনেক কিছুই আছে, অনেক উপাদান আছে এই ধারের মধ্যে। এই মামলাটা ভিকটিম সাপোর্ট সেন্টার চলে গেছে, এখন ওখানে আছে মামলা। বিষয়টি নিয়ে এলাকার মধ্যে চলছে কানাঘুষা। ভাড়াটিয়া অ্যানির নামে পূর্বেও এমন অভিযোগ ছিল, তাই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চায় এলাকাবাসী। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন, আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।